এই যে এখানে দেখতে পাচ্ছেন যে বড় একটা সুতোর একটা ইয়ে আছে, গুটি আছে। এই সুতাটা থেকে আমরা যতটুকু আমাদের লাগবে আমাদের মালা গাঁথার জন্য ততটুকু সুতা আমরা কিন্তু কেটে নিব, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের একেবারে প্রাথমিক কাজ। তো আমরা এই জন্য যেটা করে থাকি, আমরা সুতাটা কাটার জন্য আমরা আসলে কয়েকটা লেয়ার দিয়ে তারপর সুতাটা কাটি, ঠিক আছে? যেমন এখানে 2 লেয়ার হলো, তিনটা হলো। তো এই 3টা লেয়ারের সুতা আমরা কেটে নেব। আপনারা চাইলে 4টাও দিতে পারেন, এটা ডিপেন্ড করে আপনার নিজের উপরে। আচ্ছা, তো এবার হচ্ছে আমরা জানবো আমরা আজকে আসলে প্রথম মালাটা আমরা কোন কোন ম্যাটেরিয়াল ইউজ করে আমরা বানাচ্ছি, কীভাবে আমরা প্ল্যানটা করছি, ঠিক আছে? আমরা যেহেতু শুরু থেকে কাজটা জানবো, শিখবো, সুতরাং একেবারে পার্ট বাই পার্ট প্রত্যেকটা অংশই আমাদের জানা উচিত। আচ্ছা, তো যেহেতু এখন বর্ষাকাল চলছে, একেবারে ঘোর বর্ষা বলতে পারি আমরা, তো শুধু বৃষ্টি তো চারিদিকে লেগে আছে। তো আমরা বর্ষার একটা থিমে একটা মালা তৈরি করব, ঠিক আছে? যদিও এই থিমটা হয়তো খুব একটা পপুলার কোনো থিম না, কিন্তু একটু অন্যরকম থিম হলে যেটা হয় যে আপনারা একেবারে গভীরভাবে জানতে পারবেন আসলে। যেমন খুব কমন কিছু কিছু থিম থাকে, যেটা বললাম যে আপনাদেরকে তখন বোঝানোর জন্য, দুর্গাপূজা বা তারপর হচ্ছে পয়লা বৈশাখের উদাহরণ দিয়েছিলাম। কিন্তু এখন যেহেতু আমরা বর্ষা নিয়ে কাজ করছি, বর্ষার রঙগুলো কী হয় সেটা আমাদের জানতে হবে শুরুতেই। তো বর্ষায় মূলত আমরা যেটা দেখি যে একেবারে নীল রঙের একটা প্রাধান্য থাকে, ঠিক আছে? তো আমরা যেটা করব শুরুতেই আমরা নীল রঙকে প্রধান রেখে আমরা বাকি কাজগুলো করবো। যেমন আকাশের যে নীলটা হয়, হ্যাঁ, বা হচ্ছে হোয়াইট কালার চারদিকে একেবারে শ্বেতশুভ্র একটা ব্যাপার থাকে, সেই বিষয়টাকে আমরা চেষ্টা করবো আমাদের গহনার মধ্যে যদি আমরা নিয়ে আনতে পারি কিছুটা হলেও, ঠিক আছে? নিয়ে আসতে পারি যদি। আচ্ছা, ওকে। তো দেখেন আমি এখানে কিছু থ্রেড বিড নিয়ে আসলাম আমার, কারণ হচ্ছে থ্রেড বিডের কাজটা আসলে একেবারেই বাঙালি ঘরানার একটা কাজ হয়। যদি আমরা আসলে একেবারেই সুতার কাজ, তারপর হচ্ছে একেবারেই আমাদের হাতের কাছের যে জিনিসগুলো আমরা পাই ম্যাটেরিয়াল, যদি সেগুলো আমরা ইউজ করতে পারি তাহলে যেটা হয় আমাদের কাজটা আরও ভালো হয়। তো দেখেন এখন যেটা করলাম, আমি কিছু থ্রেড বিড আনলাম এখানে। এবার যেটা করব আমি, টার্সেল লাগবে আমার। টার্সেলটাও হচ্ছে আমার নীল কালারের টার্সেল, ঠিক আছে? আমি নীল রঙের কাজ করব, সুতরাং আমি নীল কালারের টার্সেল নিলাম। সবাই মনোযোগ সহকারে দেখেন, বারবার কেউ একজন ফোন দিচ্ছে আমাকে, সুতরাং আমার প্রবলেম হচ্ছে নেটে। হ্যাঁ, আসলে বারবার ক্লাসের সময় আসলে স্টুডেন্টরা যদি ফোন দেয়, খুব বিরক্তিকর একটা বিষয়। নাম্বারটা সেভ করা নাই, যে কারণে মনে হলো। আচ্ছা, যাই হোক, আমি সুতাটা নিয়ে নিলাম। এবার হচ্ছে আমি যেটা করব, একেবারেই প্রথম যে ধাপ সেটা হচ্ছে আমরা এই রক সুতাটা নিয়ে আমরা এটাকে আসলে সুতার মানে সুয়ের যে অল্টারনেটিভ সেইটা হিসেবে আমরা এখানে ইউজ করছি এই রক সুতাটাকে। ওকে, তো আমাদের টার্সেলের যে একটা প্রান্ত, এটার মধ্যে একটা আংটার মধ্যে একটা অংশ আছে, আপনারা দেখতে পাচ্ছেন। সেই অংশটা দিয়ে আমি রক সুতার সাহায্যে ক্রোশে সুতাটা আমি গেঁথে নিলাম। গেঁথে এবার আমি সুতাটা খুলে নিলাম, রক সুতাটা। বোঝার চেষ্টা করেন সবাই। কাজের সময় খুব একটা কমেন্ট করবেন না, কারণ আমি কাজে থাকবো, কমেন্ট আমি পড়ব না। বারবার যদি আপনাদের কমেন্ট পড়ি, সেগুলো কিন্তু ক্লাসের জন্য খুব হ্যাম্পার হয়, ঠিক আছে? আচ্ছা, আমার নেটওয়ার্কে তো আমার কাছে মনে হচ্ছে ক্লিয়ার আছে। আচ্ছা, আমি একটু দেখছি, আপনারা একটু অপেক্ষা করেন, আমার নেটে কি প্রবলেম হলো আমি একটু দেখে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি।
এখন আশা করি দেখা যাচ্ছে। আচ্ছা, এখন দেখা যাচ্ছে কিনা একটু আমাকে একটু জানান। এখন আমার নেট ক্লিয়ার আছে, এখন কোনো অসুবিধা নেই। আচ্ছা, হ্যাঁ, এবার আমি যেটা করব, আমি তাহলে তখন তো আপনারা দেখতে পারেন, আমি এটা আবার গেঁথে নিচ্ছি সুতাটা, ঠিক আছে? তো দেখেন আমি যেটা করেছি, আপনারা আরেকবার দেখে নেন। আমি এই যে আমার কাছে যে একটা রক সুতা আছে, রক সুতাটাকে আমি মানে এটাকে আসলে যেটা বললাম তখনও হয়তো শুনতে পাননি আপনারা, যে সুইয়ের যে অল্টারনেটিভ সেই হিসেবে এটাকে আমি ইউজ করছি, রক সুতাটাকে। তো এই রক সুতাটাকে বা এটাকে নাইলন সুতা বলতে পারি আমরা, এই নাইলন সুতাটাকে আমি এভাবে নিলাম আর কি, নিয়ে তার মধ্য দিয়ে আমি কুঠে সুতাটা আটকে নিলাম। এবার আমাদের টার্সেলের মধ্যে দেখবেন একটা আংটার মতো অংশ থাকে, সেই আংটার মধ্য দিয়ে আমি রক সুতা দিয়ে সুতাটা পাস করে নিলাম। খুবই সহজ, সবাই হয়তো জানেন, এটা তেমন কঠিন কিছু না। আচ্ছা, ওকে। এবার দেখেন আমি তো সুতা গেঁথে নিলাম। সুতা গেঁথে নেওয়ার পর যেটা করব, আমি এখন এক এক করে আমি এখান থেকে কটন বল বা আমার আরও যে রকমের যে আনুষঙ্গিক আমার আরও যেই ম্যাটেরিয়ালগুলো লাগবে সেগুলো আমি নিয়ে নিব। তো আমি আগে মালাটা পরপর গাঁথছি, ভাবছি যে কীভাবে গাঁথবো, ভাবছি এবং করছি। তো আপনারা সাথেই থাকেন, দেখেন আসলে শেষ পর্যন্ত কী দাঁড়ায়। এর মাঝে মাঝে অবশ্যই আমি জানাবো যে কীভাবে প্ল্যানটা করলাম, কীভাবে আসলে ডিজাইনটা আনা হলো, সেই বিষয়গুলো আপনাদেরও জানতে হবে। ওকে, আচ্ছা। তো চলেন, যেহেতু নীল নিয়ে আমরা কাজ করছি, আমি এখানে একটা নীল থ্রেড বিড নিয়ে নেব। আমার কাছে নীল কালারের থ্রেড বিড আছে, নীল কালারের অন্য কোনো বিড নেই, যে কারণে আমি নীল কালারের থ্রেড বিড নিয়ে নিচ্ছি। ওকে, ওকে, দেখেন আমি থ্রেড বিড কেটে নিচ্ছি। এবার যেটা করব, আরও একটা থ্রেড বিড চাইলে এখানে গাঁথতে পারি। আচ্ছা, আমি বরং শুরুটা থ্রেড বিড দিয়ে না করে কাঠের বিড দিয়ে করি, সেটা মনে হয় বেশি ভালো লাগবে। কারণ বর্ষার সাথে কাঠের একেবারেই ন্যাচারাল যে বিষয়টা থাকে সেটা আমার থাকলে আমার মনে হয় বেশি ভালো লাগবে দেখতে। আমি যেটা করব, কাঠের একটা বিট শুরুতে গেঁথে নেব। এই তো গাঁথা হয়েছে। এবার আমি থ্রেড বিট কাটবো। আসলে এই যে পুঁতিগুলো গাঁথছি পরপর, এই পুঁতিগুলো গাঁথার মধ্যে কিন্তু যদিও কোনো স্পেসিফিক কোনো নিয়ম নাই পুঁতি গাঁথার, যে কোনটার পর কোনটা গাঁথতে হবে বা কীভাবে গাঁথতে হবে, তারপরেও কিন্তু একটা আর্টের ব্যাপার থাকে। হ্যাঁ, আপনার একটা নান্দনিক একটা চিন্তাভাবনা অবশ্যই লাগবে, আদারওয়াইজ যেটা হবে আপনি কম্বিনেশনটা বুঝতে পারবেন না আসলে কোন পুঁতির সাথে কোন পুঁতিটা ভালো লাগে বা কোনটার সাথে কোনটা দিলে জিনিসটা আরও বেশি গ্রহণযোগ্যতা পাবে মানুষের কাছে, সেই বিষয়টা যদি আপনার ধারণা না থাকে তাহলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না। তো এই ধারণাটা আনার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, প্রচুর প্রচুর কাজ দেখতে হবে। যারা যারা কাজ করছে গহনা নিয়ে, তাদের কাজগুলো যদি আপনারা দেখেন বিভিন্ন পেজে গিয়ে বা বিভিন্ন ফ্যাশন হাউস শোরুমগুলো ঘুরে ঘুরে যদি আপনারা জুয়েলারির কাজগুলো দেখেন, তাহলে যেটা হবে আপনারা এই ব্যাপারে আরও ক্লিয়ার কিছু কনসেপ্ট পেয়ে যাবেন, ঠিক আছে? কারণ আপনি কাজ করবেন কিন্তু কাজ আপনি দেখেননি, আপনি কাজ ব্যাপারে জানেন না, আপনি হয়তো পদ্ধতি জানেন, কিন্তু সেই কাজটাকে অর্গানাইজ করার জন্য যে ডিজাইনের যে ভ্যারাইটি, সেটা আপনার যদি ধারণা না থাকে, নলেজ না থাকে, তাহলে আপনি কিন্তু কাজগুলো করতে পারবেন না। সুতরাং আপনাদের যেটা করতে হবে, পদ্ধতিটা তো আমি দেখিয়ে দিচ্ছি, শেখাচ্ছি আপনাদের, কিন্তু আপনাদের নিজস্ব কিছু হোমওয়ার্ক বা নিজস্ব কিছু অবজারভেশন রাখতে হবে, এক্সপেরিমেন্ট আপনাদের থাকতে হবে, আদারওয়াইজ আপনারা কখনোই ভালো ডিজাইনার হতে পারবেন না। ওকে, তো চলেন তারপরের যে অংশটা গেঁথে নিলাম। এবার যেটা আমি করব, এর মধ্যে
কারণ শুধুমাত্র নীল কালার দিয়ে যদি আমি কাজ করি তাহলে যেটা হবে যে আমার গহনাটার মধ্যে মানে একেবারে একটা মনোটোনাস ব্যাপার দাঁড়িয়ে যাবে, মানে একঘেয়েমি হয়ে যাবে, সম্পূর্ণ নীল। এর মধ্যে মানে নীলটাকে আরও প্রকাশ করার জন্য যে কিছু আরও রঙের সাহায্য নিতে হয়। আমরা একেবারে এক রঙে কখনো কাজ করব না, চেষ্টা করব দুটো, অ্যাটলিস্ট দুটা রঙ বা তিনটা রঙ মিশিয়ে আমরা কাজ করতে, এবং রঙগুলো হতে হবে কাছাকাছি ধরনের। যেমন আমি এখন নীল নিয়ে কাজ করছি, এখন নীলের পাশাপাশি আপনি যেহেতু এখন বর্ষাকাল, আপনি চাইলে এখানে সবুজ ইউজ করতে পারেন। সবুজ ইউজ করলে সেটা হয়তো বা দেখতে ভালো লাগতে পারে, নীল আর সবুজ মিলে আর সাথে সাদা মিলে একটা বর্ষার একটা রূপ দাঁড়াতে পারে। যদি আপনি চান যে না সবুজটা বেশি এখানে চোখে লাগবে, নীলটাকে ছাপিয়ে সবুজটা চোখে লাগবে, তখন আপনি কী করবেন, নীলটা ইউজ করবেন, ঠিক আছে, কিন্তু সবুজটা আপনি সেখান থেকে স্কিপ করে দিবেন। কারণ বর্ষার রং বলতে আমরা কিন্তু নীল, সবুজ, সাদা এগুলোকে কিন্তু বুঝি। তো আমার কাছে মনে হচ্ছে যে সবুজটা এখানে খুব একটা পারফেক্ট, মানে আমার কাছে মনে হচ্ছে না যে সবুজটা ছাড়াই কিন্তু আমি কাজ করতে পারি। সুতরাং আমি এখানে সবুজটা ইউজ করছি না। আপনারা দেখেন যে আমি এখানে শুরুতে নীল দিলাম, নীল দেওয়ার পর আমি চাচ্ছি এখানে নীলের কাছাকাছি একটা রঙ ইউজ করতে, যেমন একটা বেগুনি রঙ, ঠিক আছে। অল্প করে যদি আমি একটা বেগুনি রঙ এখানে ইউজ করি, এতে করে যেটা হবে নীলটা আরও বেশি প্রকাশিত হবে। নীলের সাথে কোনো মানে ইনজাস্টিস করা হবে না এখানে বর্ষার সাথে। যদিও সবুজেও সেটা হতো না, কিন্তু সবুজটা মানে খুব একটা মানে পারফেক্ট আমার কাছে মনে হচ্ছে না, সেই কারণে আমি সবুজটা এখানে ইউজ করব না। আপনি যখন কাজ করবেন, আপনি যখন ডিজাইনার, তখন আপনার চিন্তাভাবনা হতে হবে নান্দনিক, এবং অবশ্যই রঙের সাথে আপনার থিমের সাথে বা আপনি কোন শ্রেণীর মানুষের জন্য কাজটা করছেন সেই সেই বিষয়টা মাথায় রেখে কাজ করতে হবে। এখন আমি যদি এখানে সবুজ ইউজ করি, আমি হয়তো এক শ্রেণীর মানুষের কাছে আমি গ্রহণযোগ্যতা পাবো, ঠিক আছে, কিন্তু একটা বৃহৎ একটা শ্রেণী বা একটা খুব মানে যেটা হয় যে আমাদের দেশে অনেকেই কিন্তু মানে সবুজ রঙটাকে খুব একটা প্রেফার করি না আমরা, মানে স্পেসিফিক বর্ষার যে কাঁচা সবুজ যেটা, সেই রঙটাকে অনেকেই প্রেফার করে না। সুতরাং সেই সবুজটা আমি অ্যাভয়েড করে গেলাম আমার গহনাটাকে আরও বেশি গ্রহণযোগ্য করে তোলার খাতিরে। ওকে, তো আমি এখানে হালকা করে মানে অল্প করে একটা মানে ইয়ে রঙ দিয়ে দিলাম, পার্পল কালার দিয়ে দিলাম। এবার পার্পল কালার দেওয়ার পরে আমি যেটা করবো এখানে, আমি এখানে একটা হোয়াইট কালার ইউজ করবো। হোয়াইট কালারের আমি এখানে হোয়াইট কালার আমার কাছে কয়েক রকমের বিটস আছে, এই যে 3 রকমের হোয়াইট কালার বিটস আছে। এখন আপনাকে ভাবতে হবে যে তিনটার মধ্যে কোনটা পারফেক্টভাবে এখানে ম্যাচ করে। আপনি 3টায় গেঁথে দেখলেন, তার মধ্যে যেটা আপনার কাছে বেশি পারফেক্ট মনে হবে সেটাই আপনি রাখবেন এখানে। এই জন্য যেটা করতে হয়, আমাদের কাছে বিভিন্ন রকমের ম্যাটেরিয়ালের কালেকশন থাকতে হয়, আদারওয়াইজ আমরা কিন্তু বেশি পরিমাণে বা মানে আমাদের এক্সপেরিমেন্ট করার যেই বিষয়টা সেটা ভালোভাবে করতে পারি, এবং এক্সপেরিমেন্ট করার ফলে আমরা কাজটাকেও ভালোভাবে শিখতে পারি। সুতরাং শুরুতে যখন আপনারা কাজ করবেন, চেষ্টা করবেন অল্প করে হলেও বেশ কিছু রকমের ম্যাটেরিয়াল আপনাদের কালেকশনে রাখতে। আচ্ছা, আমার কথাকে শুনতে পাচ্ছেন আপনারা? আমি তো আসলে কারো কমেন্ট পাচ্ছি না বলে মনে হচ্ছে যে সবাই কি রোবট হয়ে গেল কিনা। একটু কমেন্ট করে আমাকে জানাবেন যে শুনতে পাচ্ছেন কিনা আমাকে। ওকে, এবার এর মাঝখানে আমি যেটা করব, আমি একটা মেটালের বিড ইউজ করব, ঠিক আছে। এখন মেটালের বিড আমার কাছে বেশ অনেকগুলো রকমের আছে। কথাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, কাজ কিন্তু সবাই করতে পারবেন আপনারা, কাজের পদ্ধতি কঠিন কিছু না। কথাগুলো যদি মনোযোগ দিয়ে শুনেন, যে পরিকল্পনার বিষয়টা যদি আপনাদের ধারণায় থাকে, তাহলে আপনারা কিন্তু ভালো কাজ করতে পারবেন। কারণ যে কোনো মানুষ ধরেন কিছু বুঝে না, একেবারেই ধারণা নেই, তাকে দিলেও কিন্তু সে পুঁতি গেঁথে দিতে পারবে, তার তার বোধ অনুযায়ী কিন্তু সে পুঁতি গেঁথে দেবে, এবং সে কিন্তু সেটা দিয়ে কিন্তু গহনা তৈরি করা যাবে। কিন্তু আপনি যখন কাজ করবেন, যখন আপনি ডিজাইনার, আপনি যখন ভালো ডিজাইন করতে চাইবেন, তখন আপনাকে অবশ্যই ধারণা রাখতে হবে ভালো ভালো, একেবারেই নান্দনিক বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে। আচ্ছা, তো শুরুতে আমি বড় বিটটা দিচ্ছি। ঠিকভাবে দেখা যাচ্ছে কি না একটু আমাকে জানাবেন।
এবার আমি যেটা করব, আমি এতক্ষণ যা যা করলাম, এই পাশে যা যা করলাম সেই অংশটা আমি আবার এই অংশে রিপিট করব। ঠিক আছে? আচ্ছা, এই পাশে যা যা করেছিলাম আমি সেই অংশটাই আমি আবার এই পাশে আমি রিপিট করলাম। এতে করে যেটা হলো, আমার গহনাটার মধ্যে একটা একটা ধারাবাহিকতা সৃষ্টি হলো। ঠিক আছে? সবসময় চেষ্টা করবেন যে গহনার মধ্যে যাতে একটা ধারাবাহিকতা থাকে সেই বিষয়টা দিকে খেয়াল রাখতে। যেমন দেখেন, আমি এখান থেকে শুরু করলাম, শুরু করে করে আমি মাঝখানে আসলাম, মাঝখানে আমি একটা স্পেসিফিক একটা আলাদা কিছু দিলাম, দেওয়ার পরে এই অংশটাই আমি আবার রিপিট করলাম। এতে করে যেটা হলো যে গহনাটা অগোছালো মনে হচ্ছে না, যে কোথা থেকে শুরু করলাম কোথা থেকে শেষ হলো, মানে তার কোনো ঠিক নেই, সেরকম কিছু হলো না। বরং গহনাটার মধ্যে মানে মনে হচ্ছে যে না, একটা ওয়েল প্ল্যান্ড একটা কাজ, এটা সেরকম কিছু মনে মনে হতে হবে আপনার কাজ দেখে। মানে অগোছালো কাজ আমরা করব না। আমাদের যখন কাজ করব, চেষ্টা করব কাজটা যাতে আমাদের নান্দনিক হয়, সেই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা, দেখেন আমাদের কিন্তু গহনার একটা পাশ কমপ্লিট হয়ে গিয়েছে। ওকে, তো দেখেন একইভাবে এই পাশটা আমরা আবার এই পাশে রিপিট করব। এখন দেখেন আমরা যেটা করি, আমাদের মালার কিন্তু মিডল পয়েন্ট হচ্ছে এটা, তাই তো? মালার মিডল পয়েন্ট হচ্ছে এটা। এখন সবসময় আমরা চেষ্টা করি মিডল পয়েন্টটাকে রেখে দুপাশে একরকম করতে, তাই না? যেমন এই যে প্যান্ডেন্ট হচ্ছে আমাদের মিডল, প্যান্ডেন্টের দুপাশে আমরা কিন্তু একই রকম কাজ করি। সুতরাং সেমভাবে আমরা যখন মালার একটা পাশ করব, একটা পাশেও আমাদের একটা মিডল পয়েন্ট রাখতে হবে। তাহলে যেটা হবে, আমাদের কাজটা আরও বেশি প্রফেশনাল হবে। সুইটা হচ্ছে আপু রক সুতা। রক সুতাটা দিয়ে আমি এটাকে আমি শুয়ের অল্টারনেটিভ হিসেবে ব্যবহার করছি। সুতাটাকে আমি জাস্ট ডাবল করে নিয়েছি, দেখেন ডাবল করে নিয়েছি আমি সুতাটা। ডাবল করে নিয়ে তার মধ্য দিয়ে আমি এইভাবে কাজটা করছি। ঠিক আছে? আমি আবার দেখিয়ে দিচ্ছি, যেহেতু অনেকের কাছে এটা নতুন থাকতে পারে, সেই জন্য। এই তো, এবার আমি যখনই কিছু গাঁথবো সহজেই গাঁথা যাবে। ছোট এই পুঁতিটা। নিয়ে নিলাম। তারপর এই পাশে যা যা করেছি এই পাশেও আমি সেমভাবে তাই করব। আবার গাঁথলাম নীল। এবার আমি একটা বেগুনি গাঁথবো। তারপর একটা হোয়াইট কালার আমি গেঁথে নিব। হোয়াইট কালার গেঁথে নিলাম। তারপরে একটা বড় পুঁতি গাঁথবো। এই হয়ে গেল আমাদের মাঝখানটা, তাই তো?
এবার বাকি আরেকটু অংশ আছে, সেটা আমরা কমপ্লিট করে ফেলব। একেবারেই বেসিক গহনা তৈরি পদ্ধতি, ঠিক আছে, একেবারে কঠিন কিছু না, খুবই সহজ পদ্ধতি গহনা তৈরি করা। জাস্ট আপনাকে কম্বিনেশনটা বুঝতে হবে, ঠিক আছে। আপনি কোন পুঁথির সাথে কোন পুঁথি মিশাবেন, কোনটার কাজ কি, সেগুলো জানতে পারলেই আপনি আপনার নান্দনিক চিন্তাভাবনা সেটা কাজে লাগিয়ে আপনি ভালো ভালো গহনা বানাতে পারবেন। গহনা বানানো খুবই সহজ একটা কাজ, একেবারেই এর মধ্যে কঠিন কিছু নেই। আচ্ছা, মানে বিটটা নষ্ট হয়ে গিয়েছে, আমি দেখি ভালো বিট আছে কিনা এখানে। পেয়েছি। তারপর হচ্ছে আমাদের একেবারে শেষ যে পুঁথিটা সেটা বেছে নেব। তো শেষ পুঁথি কাটলাম, এই হয়ে গেল আমাদের গহনা তৈরি। আরও কিছু অংশ বাকি আছে, সেটা আমরা দেখে নেব এখন। দেখুন কত সহজে আমরা কিন্তু চাইলে একটা গহনা তৈরি করে ফেলতে পারি। গহনা তৈরি করা তেমন কঠিন কিছু না। আচ্ছা, আপনার আচ্ছা, তো এবার দেখেন আমরা যেটা করব, এবার আমাদের টার্সেলের যে আরেকটা অংশ ছিল আমাদের কাছে, সেই অংশের সাথে আমরা এটা জুড়ে দিব। মানে আমাদের এখানে বাঁধন দিতে হবে। বাঁধন দেওয়ার কিন্তু একটা টেকনিক আছে। শুধুমাত্র মাঝখানে এসে আমি গিট দিয়ে দিলাম দায় সারাভাবে, তাহলে কিন্তু হবে না। আসলে আমরা হয়তো সাধারণভাবে যেটা ভাবি সেভাবে তো আসলে গহনা তৈরির কাজগুলো সেভাবে করা যায় না। আমাদেরকে একটু ক্রিটিক্যালি ভাবতে হবে, একেবারে নিখুঁতভাবে চিন্তা করতে হবে। সুতরাং আমরা চাইলেই এই প্রান্তে একটা গিট দিতে পারবো না। আমাদের গিট দেওয়ার জন্য কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে, সেটা সবাই একটু মনোযোগ সহকারে দেখেন। আশা করি আপনাদেরকে সহজভাবে বোঝাতে পারবো। আচ্ছা, দেখেন, তো আমার এখানে কাজ করার পরে যতটুকু সুতা আমার এখানে রয়ে গেছে, সেই সুতাগুলোকে আমি দুইটা ভাগ করে নেব। মানে যতগুলো লেয়ার আছে এখানে সম্ভবত 6টা লেয়ার আছে। তো এই 6টা লেয়ারকে আমি তিনটা তিনটা করে ভাগ করে নিচ্ছি। এই তো 6টা লেয়ার আমার। তো এবার এর মধ্যে থেকে তিনটা লেয়ার আমি বের করে নিলাম, শেষ পুঁতিটার আগেই বের করে নিলাম। ঠিক আছে, একটু সবাই একটু কষ্ট করে খেয়াল করেন, দেখলে বুঝতে পারবেন। এবার এই অংশটা আমি যেটা করব, সুতার সাহায্যে আমি ওই একটা অংশে সুতাটা পাস করে নিব। একেবারেই সহজ একটা কনসেপ্ট, একটু মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবেন, কোনো ডেসক্রিপশনের প্রয়োজন নেই এখানে। একটা অংশকে আমি পাস করে নিলাম। এটা তো এখানে জাস্ট একটা পুঁতি বাদ দিয়ে আমরা গিট দিব, যে কারণে একটা পুঁতিটা ওখানে রাখলাম। এবার আমি
এই সুতাটাকে কাঠের প্রতি মাঝখান দিয়ে নিয়ে আসলাম। এখন দুটো সুতা পাশাপাশি চলে আসলো। এবার চাইলে আমরা এখানে গিট দিতে পারবো। তো তার আগে আমাদের কিছু কাজ আছে, সেটা হচ্ছে এখানে টাইট করে নিতে হবে। এটাকে টাইট না করলে তো জিনিসটা ভালো হবে না, সুতরাং টাইট করে নিলাম। টাইট করে নিয়ে এবার আমরা এখানে একটা গিট দেব, মানে একেবারে প্রান্তে গিট না দিয়ে আমরা একটা সুতা মানে একটা পুঁতি রেখে তারপর গিট দেবো, একটা পুঁতির ভিতর দিয়ে এনে। আচ্ছা, এখন এই গিটটা দেওয়াটা নির্ভর করে আপনাদের নিজেদের উপর। আপনার চাইলে লুজ করে বানাতে পারেন বা একটু টাইট করে বানাতে পারেন, যার যেরকম পছন্দ। তবে খুব বেশি টাইট করা যাবে না, তাহলে কিন্তু মালাটা ঠিকভাবে গলায় সেট হয়ে থাকবে না। একটু আপনাকে ফ্লেক্সিবল রেখে গিটটা দিতে হবে। দেখেন, এবার দেখেন, আপনি কিন্তু চাইলে এখানে কাটতে পারেন, কিন্তু আমরা এটাকে এখানে কাটবো না। আমরা এটাকে আবারও একটা পুঁতির মধ্য দিয়ে নিয়ে তারপর কাটবো। এতে করে যেটা হবে, গহনাটা মানে এটার শেষ অংশটা কারো চোখে পড়বে না, বরং গহনাটার মধ্যে আরও প্রফেশনাল একটা ভাব চলে আসবে। মানে কাঁচা হাতের যে কাজের ব্যাপার থাকে, সেই বিষয়টা গহনাটার মধ্যে পরিলক্ষিত হবে না এখানে। তো আমি শুরুতে লক সুতাটা পাস করে নিলাম, কারণ লক সুতাটা দিতে আমি গাঁথবো। এটা করার পরে তারপরে আমি ওটা ঠিকভাবে গাঁথা হয়নি, সুতাটা শেষ এখন টাইট হয়ে গিয়েছে, সব কিছু একবার টাইট করে গেঁথেছি এখানে, যে কারণে একটু আপনাকে ধৈর্য সহকারে এই কাজটা করতে হবে। এটা আমি সেমভাবে গেঁথে নিলাম। ব্যাস, এবার আমি এখানে এটা কেটে ফেলবো। ঠিক আছে, আচ্ছা, আমার নেটে কোনো সমস্যা নেই এখন। কোনো মেজারমেন্ট নাই, আপনার যতটুকু লাগবে চোখের আন্দাজে নিয়ে নেবেন। এটার জন্য আসলে এই বিষয়গুলোর জন্য মেজারমেন্টের প্রয়োজন হয় না।
আরেকজন প্রশ্ন করেছে যে মালাটার কত ইঞ্চি হলো, তাই তো? সেটা পরে বলছি, মালাটার বিষয়টা যে কত ইঞ্চি করে আমরা গাঁথবো, তাই তো, সেটা পরে বলছি। চলেন আগে আমরা এই বিষয়টা কমপ্লিট করি। সেজন্য আমাদের এটা গাঁথার জন্য লাগবে এরকম একটা প্লায়ার্স লাগবে আমাদের। এরপর আমাদের লাগবে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিছু হেড পিন আছে, এই হেড পিনগুলো আমাদের কাজে লাগবে এখানে। এবার আমরা এখানে একটা কাটার আছে, এখানে কাটার দিয়ে কেটে নিলাম। কাটার দিয়ে কেটে এই অংশটাকে আমরা একটু মুড়িয়ে নিব, এই তো এইভাবে। ব্যাস, এইভাবে আমরা চারটা পুঁতি আমাদের কাছে আছে, চারটা পুঁতি আমরা এখানে সেমভাবে করে নিব। যারা একেবারেই নতুন বুঝতে পারছেন না তারা দেখতে থাকেন। যতটুকু আমরা প্রথমবার কেটেছিলাম ঠিক অতটুকু অংশই আমরা কেটে নেব, বড় ছোট করা যাবে না, মেজারমেন্ট ঠিক রাখতে হবে, নাহলে দেখা যাবে একটা লম্বা হয়ে আছে বেশি, একটা ছোট হয়ে আছে। যাতে সেই বিষয়টা না হয় আমাদের সেদিকে খেয়াল রাখতে হবে। আপনাদের কাজও অনেক সুন্দর হবে, ঠিক আছে? আর যদি আপনারা নিয়মিত প্র্যাকটিস করেন, আমি যেভাবে পদ্ধতিগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যদি আপনারা সেই গাইডলাইনটা মাথায় রেখে যদি নিয়মিত প্র্যাকটিস করেন, আশা করি আপনারা অনেক ভালো কাজ করতে পারবেন। আর বাংলাদেশে এখন প্রচুর মানুষ আছে যারা জুয়েলারি নিয়ে কাজ করে, প্রচুর মেয়েরা এখন জুয়েলারি নিয়ে কাজ করছে, কিন্তু তাদের মধ্যে ম্যাক্সিমামেরই আসলে প্রপার যে গাইডলাইনটা সেটা নাই। তারা হয়তো বা দেখে কাজ করছে, তাদের মেধা ভালো, কিন্তু শুধুমাত্র কাজ করলেই তো হবে না, কাজের কিছু বেসিক কিছু পদ্ধতি থাকে, পুঁতি গাঁথার পদ্ধতি থাকে, জিনিসটাকে সম্পূর্ণভাবে সেট করার একটা পদ্ধতি থাকে, মানে অ্যারেঞ্জ করার যে বিষয়টা, সেই জ্ঞানটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি, এতে করে আপনাদের কাজগুলো যাতে আরও পরিশীলিত হয় সেজন্য। ওকে, তো আমি চারটাই সেমভাবে করে নিলাম। এবার দেখেন এখন এগুলোকে আমি এখানে গেঁথে দিব। আবার সেমভাবে একটু মাথাটা ফাঁকা করে নিব, আমি প্লায়ার্সটা দিয়ে ফাঁকা করে এভাবে আমি এখানে গেঁথে দেব। গেঁথে আমি প্লায়ার্সটা দিয়ে আমি এটাকে টাইট করে নেব, একটু চাপ দিব, প্লায়ার্সটা দিয়ে চাপ দিলে এটা টাইট হয়ে যাবে। আচ্ছা, এখানে এটা আমি ভুল জায়গায় গেঁথেছি, এটা খুলে ঠিক জায়গায় গেঁথে নিই। মানে এখানে তো প্রায় অনেকগুলো ছিদ্র আছে, তো সবগুলোর মধ্যে না গেঁথে একটা পরপর আর কি কাটলাম। ব্যাস, পুঁতি গাঁথা কমপ্লিট, ঠিক আছে? তো এই হলো আমাদের সহজভাবে একটা গহনা তৈরি। এটা হচ্ছে আমি একটা স্যাম্পল ডিজাইন আপনাদেরকে দেখালাম, এরকম শত ডিজাইন আপনারা করতে পারবেন। আপনাদের হচ্ছে নিজেদের পছন্দ অনুযায়ী, নিজেদের রুচি অনুযায়ী, যাদের জন্য করছেন তাদের রুচি অনুযায়ী, তাদের পছন্দ অনুযায়ী, বা কোন প্রোগ্রামের জন্য করছেন সেইটা ভেবে আপনারা যখন কাজ করবেন তখন দেখবেন আপনাদের কাজগুলো অনেক ভালো হচ্ছে, ঠিক আছে? গহনা তৈরি করা একদমই কঠিন কিছু না, যদি আপনার বেসিকটা ক্লিয়ার থাকে তাহলে, ঠিক আছে? আচ্ছা, তো গহনাটা বানানোর পরে আপনারা একটু সবাই গহনাটার দিকে ভালো করে তাকিয়ে দেখেন, একটু মনোযোগ সহকারে দেখবেন, মানে অবজারভেশনটা তো আসলে খুব ইম্পর্ট্যান্ট এখানে। আপনারা যদি কোনো একটা গহনা দেখার পর যদি সেটাকে আগাগোড়া ভালো মতো অবজার্ভই করতে না পারেন যে এটার মধ্যে আসলে কী ইউজ করা হয়েছে, কী ভেবে ইউজ করা হয়েছে, যদি একটু চিন্তা না করেন,
তাহলে কিন্তু আপনারা আলটিমেটলি ভালো কাজ করতে পারবেন না। তো আপনারা একটু 2 মিনিট এটার দিকে দেখেন, আমি একটু কমেন্টগুলো পড়ি। শাহিদা আপু, আমি চেষ্টা করব। আপনি ভালো কথা বলেছেন, আসলে মুখে বলেছি হয়তো অনেকে ক্লিয়ার শুনতে নাও পেতে পারে। আমি চেষ্টা করব ক্লাসের পরে যা যা লাগবে মোটামুটি একটা মূল উপকরণের একটা লিস্ট আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, যে এইগুলো আসলে লাগতে পারে। ঠিক আছে, চেষ্টা করবো আমি আপু ক্লাসের পরেই দিয়ে দিতে। হ্যাঁ লিমা আপু, কানের দুলটা কীরকম হবে সেটা আমি দেখাবো। ঠিক আছে, তো আপনারা হয়তো এতক্ষণ ধরে গহনাটা দেখেছেন। এবার একটা জিনিস দেখার চেষ্টা করেন, আমার গহনার মিডল পয়েন্ট হচ্ছে আমার এই প্যান্ডেলটা। ঠিক আছে, প্যান্ডেলটাকে সেম রেখে আমি দুইটা পাশে কিন্তু একইভাবে কাজ করেছি। এখন আমি চাইলেই কিন্তু এক পাশে একরকম আরেক পাশে আরেক রকম করতে পারবো না। এতে করে যেটা হবে, গহনাটা নিজের কাছেই ভালো লাগবে না, বরং এটা সেলও হবে না, এটা বাসায় পড়ে থাকবে। তো আমরা যখন কাজ করি কী করি, মিডলে একটা প্যান্ডেন্ট বা যে কোনো একটা কিছু দিয়ে চারোদিক থেকে মানে দুটো পাশে সেমভাবে একইভাবে গাঁথনিটা তৈরি করি। তো যেহেতু এটা একটা কমন এবং এটা একটা একটা কি বলে একটা প্রধান একটা কনসেপ্ট গহনা তৈরি করার জন্য, সেমভাবে যদি আপনি গহনার একটা পাশকে যদি একইভাবে ভাগ করে নেন, যেমন এই যে মিডলে একটা পয়েন্ট ধরলাম, ধরে মিডলের এক পাশে একরকম অপর পাশে একরকম, মানে প্রত্যেকটা যদি ভাগ করে নিয়ে আপনি কাজ করতে পারেন, একটা গহনাকে সেপারেট করে নিয়ে যদি কাজ করতে পারেন, দেখবেন আপনার কাজগুলো আরও বেশি পরিশীলিত হচ্ছে। হ্যাঁ, যদিও সবসময় এভাবে করা সম্ভব হয়ে ওঠে না, বাট চেষ্টা করবেন। চেষ্টা করতে তো কোনো দোষ নেই। হ্যাঁ, রাফি জানিলার ছবি সহ দেওয়া যাবে না, ছবি তো দেখালামই। ঠিক আছে, সুতার কতটুকু সুতা লাগবে সেটা আসলে বলা যায় না, সেটা আপনি কত লম্বা করে মালাটা বানাবেন সেটা আপনার উপর নির্ভর করে। শারমিন সেতু আপু, আমার পেজ এখন পাওয়ার দরকার নেই, ক্লাসের পর আমি আগামীকাল চেষ্টা করবো আমার পেজের লিঙ্কটা দিয়ে দেওয়ার জন্য, অথবা যদি আপনারা আমার প্রোফাইলে যান সেখানে লিঙ্কটা পেয়ে যাবেন, অ্যাড করা আছে প্রোফাইলে আমার ইয়েটা। হ্যাঁ, কানের দুল দেখাবো, উত্তেজিত হবেন না কেউ, ধৈর্য ধরে থাকেন, আমি আছি, ক্লাসের অনেক সময় আছে, আরও 1 ঘন্টা সময় আছে, সুতরাং উত্তেজিত হওয়ার কোনো কারণ নাই। বসে বসে দেখতে থাকেন আর প্রয়োজনীয় কমেন্ট করেন। ওকে। হ্যাঁ সামিরা আপু, দেখতে পেয়েছেন, হালকা করে চাপ দিয়ে কাজটা করতে হবে, না হলে জিনিসটা সুন্দর হবে না। ওকে, তো এবার যে যে কথাটা বলবো, আমি তাহলে এর আগে যেটা করি, আমি দুলটা বানিয়ে নিই, এটার সাথে একটা দুল বানিয়ে তারপর আমি বরং আপনাদেরকে গহনার লং বিষয়টা বা প্রাইজিংয়ের বিষয়টা আপনাদেরকে বলি। আচ্ছা, তো এখন যখন আমরা দুল বানাবো, দুল বানানোর সময় আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হয়, সেই জিনিসটা হচ্ছে আমাদের গহনার মধ্যে ঝুলন্ত কিছু আছে কিনা। ঠিক আছে, যদি ঝুলন্ত কিছু থাকে তাহলে সেই ঝুলন্ত জিনিসটাকে নিয়ে আমরা আসলে তৈরি করি আমাদের দুলটা। যেমন আমার এখানে ঝুলন্ত জিনিস হচ্ছে আমার এটাকে বলতে পারি হচ্ছে আমাদের ড্রপ বিটসগুলো আর কি। তো এই ড্রপ বিটসগুলো আমার কাছে আর আনফর্চুনেটলি আমার কাছে একটাই আছে, সুতরাং আমি একটা দিয়ে দুল বানিয়ে দেখাবো আপনাদেরকে, আশা করি আপনাদের কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, একটা যেরকমভাবে হবে দুইটা করি। ফাতেমা আপু, প্রোফাইল জিনিসটা কি সেটা আশা করি আপনি বুঝেন। প্রোফাইল বলেছিলাম যে আমার প্রোফাইলে গেলেই আপনি পেয়ে যাবেন, তো এটা নিয়ে। ওকে, তো দুল বানানোর জন্য আমাদের যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দুলের একটা হুক লাগবে বা পুশ লাগবে, সেটা আমি নিয়ে আসছি। জিনিসপত্র আসলে চারোদিকে ছড়ানো ছিটানো থাকে, একটু খুঁজে বের করে নিতে হয়। নাজমিন আপু, খরচের বিষয়টা বলবো, আমি আগে গহনাটা বানাই, বানানোর পরে আসলে খরচের বিষয়টা মাথায় আসবে। আমি আপনাকে যখন প্রাইজিংয়ের বিষয়ে ধারণা দিব তখন আসলে এটা নিয়ে আমি বলবো যে আসলে কীরকম খরচের মধ্যে কীরকম গহনা আপনারা বানাবেন। আমি আসলে অনলাইনে কিনি রাফিজ আপু, আমি মার্কেটে যে কিনার আসলে মার্কেটে খুব ভ্যারাইটি পাওয়া যায় না, যে কারণে আমি সবসময় অনলাইনে জিনিসপত্র কিনি। এবং বাংলাদেশে আপনারা দেখবেন যারা অনলাইনে খুব ভালো ভালো কাজ করছে এবং পপুলার যাদের পেজগুলো আছে সবাই অনলাইনে
ম্যাটেরিয়াল কিনে। তো চলেন আমরা এখন এটার জন্য একটা দুল বানাই। দুল বানানোর জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে একটা হেড পিন লাগবে। হেড পিনের সাথে আমি যেটা করব, হেড পিনের মধ্যে আমি শুরুতেই ড্রপটা আমি গেঁথে নিলাম। ড্রপটা গেঁথে নেওয়ার পর আমি এখানে যেটা করব, অথবা যদি এটা যদি না চান, যদি এটা ভালো না লাগে, সেক্ষেত্রে যেটা করবেন আপনারা এটা লাগিয়ে দেখতে পারি আমরা। আশা করি এটা কিছুটা ভালো লাগছে এখন। অথবা আমরা চাইলে ড্রপ বিটটা ছাড়াও কিন্তু কাজ করতে পারি। ড্রপ বিট দিয়েই কাজ করতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই। তারপর আমি চেষ্টা করছি একটা আপনাদেরকে দুল বানানোর পদ্ধতিটা দেখানোর জন্য, যাতে করে আপনারা সহজে দুলটা বানিয়ে ফেলতে পারেন। তো যাই হোক, আমি এইভাবে একটা গাঁথলাম, গেঁথে জাস্ট আপনারা পদ্ধতিটা বুঝেন। যতটুকু লাগবে অংশ রেখে আমি বাকিটা এখানে পেঁচিয়ে ফেলবো। তো দেখেন কীভাবে পেঁচাচ্ছি আমি। এই তো। এবার এই যে আমাদের কাছে যে কানের দুলের যে হুকগুলো আছে, সেই হুকটা আমি এখানে গেঁথে দিব। এই তো। তো চাইলে এই সেমভাবে কিন্তু আপনারা দুলও বানাতে পারেন। দুল বানানো আসলে খুবই সহজ। আপনাদের জাস্ট একটা লম্বা পিন লাগবে। এরকম পিন কিন্তু আরও বিভিন্ন রকমের পিন হয়। আরেক রকমের পিন হয়, সেটা হচ্ছে আমি যে হেড পিন দেখালাম আপনাদেরকে, আই পিন বলে একটা পিন হয়। সেই পিনটার মাথাটা হচ্ছে গোল করা থাকে। এই দেখেন, মাথাটা একটু গোল করা। তো আমরা যখন আমাদের কখন কখন এরকমও লাগতে পারে, হয়তো আমরা মাথায় কিছু ঝুলাবো, সেটা ভেবে হয়তো আমাদের এই দুলটাও এই পিনটাও কাজে লাগতে পারে। এখন হেড পিনের কাজে লেগেছে, তাই বলে হেড পিনটা লাগিয়েছি। যখন আপনাদের মনে হবে আপনাদের এই পিনটাও লাগতে পারে কাজে কোনো কিছুর জন্য, এটা দিয়ে ইউজ করতে পারেন। দুটোর কাজ প্রায় সেম। আচ্ছা, আচ্ছা, এটা ভালো লাগছে, থ্যাংক ইউ। ওকে দেবপ্রিয়া, আমি ক্লাসেই শুরুতেই বলেছিলাম যে আমি অনলাইনের লিঙ্কটা আমি দিয়ে দিব, আপনারা যেখান থেকে কিনতে পারবেন। সুতরাং উত্তেজিত হওয়ার বা বারবার একই প্রশ্ন করার কোনো দরকার নেই। আমি বলে দিব আপনাদেরকে চট্টগ্রামে কোথায় পাওয়া যাবে, সেটা নিয়ে শুরুতেই বলেছি যে আমি সেটা জানি না। যারা চট্টগ্রামে থাকেন নিজ নিজ এলাকায় খুঁজে নেবেন। আমি থাকি ঢাকায়, চট্টগ্রামে কোথায় পাওয়া যায় সেটা আসলে আমার জানার কথাও না। তবু আমি আনুমানিক একটা জায়গার কথা বলেছিলাম, চকবাজারে, আপনাদের চিটাগাংয়ে, সেখানে খুঁজে দেখতে পারেন, পেতে পারেন। অথবা অনলাইনে লিঙ্ক তো দেওয়াই হবে, অনলাইনে কিনে নেবেন। অনলাইনে বরং আরও ভালো ভালো জিনিস পাবেন মার্কেটের চেয়ে। যাই হোক, আমাদের তো মালা তৈরি কমপ্লিট হয়ে গেল। এখন আমার কাছে ড্রপ বিট একটা আছে বলে আমি একটা দেখাতে পেরেছি। আপনারা দুটো দুল দোকানের জন্য বানিয়ে নেবেন যখন কাজ করবেন আপনারা। আচ্ছা, যাই হোক, তো এবার দেখেন যেটা আমাদের হিসাব করতে হবে যে আমাদের গহনাটা আসলে আমরা কত টাকার মধ্যে বানাবো, কতটুকু লম্বা বানাবো এবং কত দামে সেল করব। এটা হচ্ছে গহনা বানানোর জন্য বা ব্যবসায়িক দিকে যাওয়ার জন্য একটা প্রাথমিক একটা বিষয়। সাপোজ আপনি একটা গহনা বানালেন, সেই গহনাটা আপনি খুব লম্বা করে বানালেন, ঠিক আছে, লম্বা করে বানালেন, সেখানে আপনি অনেক অনেক দামি দামি ম্যাটেরিয়াল আপনি সেখানে ইউজ করলেন। কিন্তু আপনি যখন সেখানে সেল করতে গেলেন জিনিসটা, দেখলেন যে আপনার কাস্টমার নাই কেন? কারণ আপনি এটা বানাতে আপনার প্রচুর খরচ হয়েছে। সেল আপনি তো অবশ্যই আরও বেশি দামে সেল করবেন। আপনার পারিশ্রমিক, আপনার ম্যাটেরিয়ালের কস্ট, আপনার যাতায়াত ভাড়া, সব কিছু মিলিয়েই তো আপনি একটা কস্ট ধরবেন, তাই তো? তখন দেখা গেল যে আপনার কাস্টমার পাচ্ছেন না, কারণ দামটা বেশি। সুতরাং বাংলাদেশের মানুষের যে মেন্টালিটি, বাংলাদেশের মানুষের যে সামর্থ্য, সেইটাকে মাথায় রেখে আপনাকে গহনার দাম নির্ধারণ করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, ওই পিনটা দিয়ে একই কাজ। যখন কাজ করবেন নিজেরা, এটা আপনাদের এক্সপেরিমেন্ট। টিচার সব কিছু দেখায় না, টিচার সূত্রটা ধরিয়ে দেয়। এক্সপেরিমেন্ট করার বিষয়টা হচ্ছে স্টুডেন্টদের। পিনের কাজটা তো দেখালাম, এবার আরও যদি মার্কেটে আরও বিভিন্ন রকমের পিন পান, সেগুলো দিয়ে এক্সপেরিমেন্ট করার দায়িত্ব আপনাদের।
আচ্ছা, কারিনা আপু, হ্যাঁ সেমভাবে আসলে মেটালের তো শুধুমাত্র আপনার কানের দুল আর গলার মালাই হয়। আংটি কিছু কিছু ক্ষেত্রে হয়ে থাকে, কিন্তু সেমভাবে ম্যাচিং করে আংটি করা যায় না। আর চুড়িটাও হচ্ছে আর মেটালের হচ্ছে আপনার কিনতে পাওয়া যায় রেডিমেড। তো সুতরাং ওই বিষয়গুলো আমাদের বানানোর কিছু নাই, আমরা জাস্ট আমাদের মতো করে গলার মালাটা আর হচ্ছে কানের দুলটা বানাতে পারি। ওকে, তো এবার যে প্রসঙ্গে ছিলাম, আপনারা এখন অন্য প্রসঙ্গে কোনো কথা বলবেন না, যে পয়েন্টে আছি সেই পয়েন্ট নিয়ে প্রশ্ন করবেন। সুতরাং দুলটা দেখতে না পেলে দুলটা ক্লাসের পর আবার দেখে নেবেন, ঠিক আছে? আপনি দেখতে পাননি, সেটা আপনার ব্যর্থতা। ওকে, আমি বলছি আমাকে কিন্তু কেউ ডিস্টার্ব করবেন না, যে যে পয়েন্টে আছে সেই পয়েন্ট নিয়ে প্রশ্ন করবেন, বারবার করে বলছি আমি। এটা কিন্তু খুবই হ্যারাসিং একটা ব্যাপার। সবাই এখানে, আপনি একা নেই, ক্লাসের মধ্যে 80 জন মানুষ আছে, সুতরাং সবার বিষয়টা মাথায় রাখতে হবে। হয়তো আপনি শুনতে পারেন না, সেটা হয়তো আপনার নেটওয়ার্কের প্রবলেমের জন্য শুনতে নাই পেতে পারেন, পরবর্তীতে যখন লাইভটা সেভ থাকবে আপনি দেখে নেবেন। এই তো একটা সহজ বিষয়। তো চলেন, বাংলাদেশের মানুষের যেই ক্রয় ক্ষমতা বা যে সামর্থ্য এবং তাদের যেই মানসিক যে অবস্থান, সেইটা মাথায় রেখে আপনাকে প্রাইস নির্ধারণ করতে হবে, ঠিক আছে? সাপোজ এই মালাটা যদি আপনি 400 টাকা যদি প্রাইস দেই, আপনি কিনবেন 550 টাকা, 500 টাকা দিয়ে আপনি কিনবেন। যদি আমি 700 টাকা দিই, আপনি কখনোই এটা কিনবেন না, কারণ এটা দেখে বা এটা ক্রয় করার জন্য 700 টাকার আমিও 700 টাকা দিয়ে সেল এটা কখনই করবো না। সুতরাং আপনাকে বাংলাদেশের প্রেক্ষাপটে এটা প্রাইসটা হতে পারে 400 থেকে শুরু করে 550, এর মধ্যে এটার প্রাইসটা যদি আমি নির্ধারণ করি, তাহলে এটার জন্য পারফেক্ট প্রাইজিং হবে। এখন প্রাইজিং তো করলাম, কিন্তু আমার কস্টিং কত হয়েছে সেটা তো আমাকে মাথায় রাখতে হবে, তাই না? তো এবার দেখেন খরচ কত হয়েছে একটু হিসাব করেন আপনারা। যেমন এই আমার প্যান্ডেন্টটা আছে, প্যান্ডেন্টটা আমি নিজে হিসাবটা করি সাথেই। দেখেন আমার যে প্যান্ডেন্টটা আছে এখানে, প্যান্ডেন্টের দাম হচ্ছে 100 টাকা, ঠিক আছে? এই প্যান্ডেন্টের দাম হচ্ছে 100 টাকা, যোগ হচ্ছে আমার এখানে আমি 4টা হচ্ছে আমি মাঝখানের যেই কানেক্টর বা স্পেসার বিড আমি ইউজ করেছি এখানে মেটালের, সাথে আমার দুলের জন্য রয়েছে আরও 2টা, টোটাল হচ্ছে 6টা স্পেসার বিড আমি 60 টাকা, একটা প্রাইস যদি 10 টাকা পিস করে হয় তাহলে 160 টাকা এখানেই চলে গেলো আমার। প্লাস হচ্ছে আমার টার্সেলটার প্রাইস হচ্ছে আমার 40 টাকা, টোটাল আমার 200 টাকা কস্টিং হয়ে গেল। এবার দেখেন আপনার এখানে কতগুলো বিড আছে এখানে, হ্যাঁ, ধরেন সব কিছু মিলিয়ে আপনার কস্টিংটা দাঁড়ালো যে হচ্ছে 350 থেকে 360 থেকে 70 টাকার মধ্যে। ধরুন সাপোজ এটার কস্টিংয়ে হয়েছে আমার 300 টাকা। এখন আপনি যদি এটা 400 টাকা দাম দেন, হ্যাঁ, তাহলে আপনার তো লাভ হলোই না, বরং হচ্ছে আপনার কষ্টটাও সার্থক হলো না, পাশাপাশি হচ্ছে আপনার কি বলে এটাকে, আপনি যে একটা আর্ট ক্রিয়েট করলেন, এখানে আর্ট পিস করলেন, সে আর্টের যে মর্যাদা সেটা আপনি দিতে পারলেন না, ঠিক আছে? সেল হবে, কারণ বাংলাদেশের মানুষ আমরা বা যে কোনো দেশের মানুষ কম দামে পেয়েছি, আমি কেন কিনবো না? একজন ক্রেতার দৃষ্টিভঙ্গি থেকে বলতে পারি এটা, কিন্তু আপনি যেহেতু বিক্রেতা, ক্রেতাকে আপনার পণ্যের মর্যাদাটা বোঝানোর দায়িত্ব আপনার, ঠিক আছে? সুতরাং যখন আপনার একটা প্রোডাক্টের প্রাইস যখন দাঁড়াবে 350 টাকা বা 300 থেকে 350 টাকা, তখন আপনি সেটা মূল্য রাখতে পারবেন 500 থেকে 550, মানে আপনাকে অবশ্যই সেখানে 150 থেকে 200 টাকা লাভ রাখতে হবে, আদারওয়াইজ আপনি কখনোই ভালো মানে কাজ করতে পারবেন না, মানে মার্কেটে সার্ভাইভ করতে পারবেন না, কারণ মার্কেটে আরও এরকম আরও 100 জন 200-3 হাজার মানুষ আছে যারা এই জিনিস নিয়ে কাজ করছে। সুতরাং ওই সামঞ্জস্য আপনাকে রাখতে হবে, পাশাপাশি আপনি যে আর্ট নিয়ে কাজ করছেন, এই আর্টের যে মর্যাদা সেটা আপনাকে দিতে হবে। এবং আপনি এত কষ্ট করলেন, গহন ডিজাইনটা ভাবলেন কত সময় নিয়ে, মার্কেটে গেলেন বা অনলাইনে কিনলেন, যাই করলেন, সেখানে আপনার একটা কষ্ট আছে, একটা খাটনি আছে, একটা কস্টিং আছে। ঘন্টাটা বসে বসে 2 ঘন্টা ধরে বানালেন, সেখানে আপনার একটা কষ্ট মানে একটা পরিশ্রম আছে। সুতরাং সব কিছু মিলেও যদি আপনি 150 টাকা যদি পারিশ্রমিক ধরেন একটা মালার পেছনে, সেটাও কিন্তু আপনার জন্য কোনো পারিশ্রমিকই নয়। সুতরাং সবসময় চেষ্টা করবেন 150 থেকে 200 টাকার মধ্যে মালার কস্টিংটা বাদ দিয়ে তার উপরে 200 থেকে 150 টাকা, 150-200 টাকা বা 300 টাকা যাই রাখেন না কেন আপনি, সেরকম একটা বাড়িয়ে আপনি প্রাইসটা ধরবেন। এখন আপনাদের হতে পারে যে মালাটার লম্বাটা কতটুকু রাখবেন। এখন আপনারা যেহেতু মালাগুলো পরে থাকেন, সুতরাং আপনারা নিশ্চয়ই জানবেন যে কতটুকু লম্বা করে মালাগুলো আসলে পরতে হয়।
তো সেইটা মাথায় রেখে আপনারা মালাগুলো বানাবেন এবং অবশ্যই বাজেটটা রাখবেন 300 থেকে 350 বা 250 থেকে 350-র মধ্যে বাজেট রাখবেন। আদারওয়াইজ কখনোই আপনি সেটা মানে সেটা সেল হওয়ার প্রবণতা কমে যাবে। সেল হয়তো হয়তো হবে, কিন্তু সেল হওয়ার হারটা কমে যাবে। সুতরাং আপনাকে অবশ্যই বাজেট রাখতে হবে একটা মালার পিছনে 250 থেকে 350। এই বাজেটের মধ্যে আপনি ম্যাটেরিয়াল এনে একটা মালা তৈরি করবেন এবং আপনাকে যতটুকু লম্বা করা যায় ওই বাজেটের মধ্যে অতটুকু লম্বা করে বানাবেন। এবং সাথে তো আপনার অ্যাডজাস্ট করার জন্য তো আপনার টার্সেল রয়েছে। আপনি যতটুকু লম্বা করে পড়তে চান আপনি লম্বা করে পড়তে পারবেন, বা ছোটো করে পড়তে চাইলে ছোটো করে পড়তে পারবেন। ঠিক আছে?